আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। মেসেজটি পড়ে দ্বিধাগ্রস্ত হয়ে গেল রুমাইশা। কি লুকাবে সাফওয়ান ওর থেকে? আবার সেটা নাকি গুরুতর কিছু। কিন্তু সাফওয়ান তো ওর খারাপ চাইবে না কখনো। তাই কিছু যদি লুকিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ভালোর জন্যই। সেটা হয়তো ওর কোনো ক্ষতি হবে না, বরং সেটা জানলে হয়তো ওর কোনো ক্ষতি হবে। কিছুক্ষণ ভেবে চিনতে রুমাইশা উত্তর করল, আপনি যদি কিছু লুকিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমার ভালোর জন্যই। সেই বিশ্বাস আমি রাখি আপনার প্রতি। আশা করি আপনি কখনো আমার সেই বিশ্বাস ভাঙবেন না। মেসেজটি দেওয়ার পর ওর মনের ভেতর খুঁতখুত করতে লাগলো, কিন্তু সেটাকে বেশি পাত্তা দিল না রুমাইশা। সাফানকে ও ভালোবেসেই চেনে। সাফান যদি মনে করে কিছু কথা রুমাইশা না জানানো ভালো, তবে সেটা অজানাই থাক। যেটাতে ভালো হবে সেটাই হোক ওর সাথে, খারাপ কিছু না হোক। রাত প্রায় 9টা বাজে। আয়শারা এখনও ফেরেননি। রুমাইশা একবার কল করেছিল, কিন্তু ধরেননি আয়শা। বড় খালার ফোন নাম্বারটাও ওর কাছে নেই। শামসুলও চিন্তিত। আয়শারা না আসলে খেতে বসতেও পারছেন না তিনি। মনের ভেতরে অশান্তি হচ্ছে, আবার খিদাও পেয়েছে। উনি নিজেও একবার কল করেছেন, কিন্তু আয়শা ধরেননি। রুমাইশা খাবার গরম করেছে রান্নাঘরে। তরকারিগুলো গরম করে একটা করে ডাইনিং টেবিলে এনে রাখছে। কুকার থেকে গরম ভাতটা নামিয়ে এনে ডাইনিংয়ে রাখল। শামসুল পায়চারি করে বেড়াচ্ছেন তার রুমের সামনের দিকে। রুমাইশা বাবাকে এত চিন্তিত দেখে কয়েকবার বলল চিন্তা না করতে, সই সালামত পৌঁছে যাবে আয়শারা। কিন্তু শামসুল পায়চারি করেই যাচ্ছেন। রুমাইশা একবার খেতেও ডাকলো বাবাকে, কিন্তু শামসুল এলেন না। রাস্তার দিকে বারবার উকিঝুঁকি মেরে হাঁটতে লাগলেন এদিক ওদিক। রুমাইশা বাবার অস্থিরতা টের পেয়ে আর জোর করল না। খাবারগুলো ঠিকঠাকভাবে ঢেকে রেখে নিজের রুমে চলে গেল। থার্ড ইয়ারে বুক লিস্ট দিয়েছে, কোন কোন বইগুলো কিনতে হবে সেটা হিসাব করে টাকা নিতে হবে বাবার থেকে। বিছানায় বসে হোয়াটসঅ্যাপে বান্ধবীদের সাথে সেগুলো নিয়ে আলাপ করতে বসলো ও। কিছুক্ষণ পর গেটের কাছে একটা অটো এসে থামলো। খলবল করতে করতে আয়শা, জুলেখা আর জুবাইর নামলো গাড়ি থেকে। হাতে তাদের এক গাদা শপিং ব্যাগ। তাদের আসার আওয়াজ শুনে শামসুল এগিয়ে গেলেন। এত এত শপিং ব্যাগ দেখে তিনি আয়শাকে জিজ্ঞেস করলেন, কী কেনাকাটা করেছে এত? দেখে তো মনে হচ্ছে যশোরের সব দোকানপাট তোমরা লুট করে নিয়ে এসেছো। আয়শা হেসে বললেন, হ্যাঁ তাই করেছি, রুমে এসো, কথা আছে তোমার সাথে। তারপর জুলেখা আর জুবাইরকে নিয়ে গেস্ট রুমের দিকে গেল আয়শা। মায়ের আসার শব্দ শুনে বের হলো না রুমাইশা। বইয়ের লিস্ট করতে ব্যস্ত ও। আয়শা জিনিসপত্রগুলো গেস্ট রুমে রেখে নিজের রুমে এসে বোরকা চাললেন। তারপর হাত মুখ ধুয়ে শামসুলের কাছে গিয়ে বসে ধীরে সুস্থে বললেন, রাফসানের বাবা, আমি তোমাকে না জানিয়ে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাদের মেয়েকে নিয়ে। আশা করি সেটাতে তোমার অমত হবে না। শামসুল ফোনে অফিসের মেসেজ চেক করছিলেন। আয়শার কথা শুনে নড়েচড়ে বসলেন তিনি। ফোনটা পাশে রেখে বুড়োকুঞ্চিত করে জিজ্ঞেস করলেন, রুমেকে নিয়ে আবার কী সিদ্ধান্ত নিয়েছো? কী রকমের সিদ্ধান্ত? আয়শা কিছুক্ষণ ইতিউতি করে গলা খাকারি দিলেন। তারপর বললেন, রুমির বিয়ের সিদ্ধান্ত। আমি জুবাইরের সাথে রুমিকে বিয়ে দিতে চাচ্ছি। ও ছেলে ভালো, ইতালিতে থেকে পড়াশোনা করেছে। ওইখানে ওর জবও হয়ে যাবে খুব শিগগিরই। আর জব হয়ে গেলেই রুমিকে নিয়ে ও ইতালি চলে যাবে, সেখানেই থাকবে। সিটিজেনশিপও আবেদন করেছে ও। শামসুল অবাক হলেন আয়শার কথায়। পরক্ষণে বললেন, এত কিছু ভেবেছ আর আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না? তাছাড়া রুমির মতামত কি? ও কি রাজি এ বিয়েতে? আয়শা মুখ অন্যদিকে ঘুরিয়ে বললেন, ওর রাজি আর নারাজিতে কি? আমরা যেখানে চাইব বিয়ে ওর সেখানেই হবে। আর তোমাকেও বলিনি, ভেবেছিলাম সব কিছু গোছগাছ করে তারপর তোমাকে বলবো। শামসুল বিস্ময় হয়ে বললেন, সব কিছু গোছগাছ করতে বলতে কী গোছগাছ করেছো? আর রুমাইশা মত না দিলে তুমি ওকে বিয়ে দেওয়ার কথা ভাবছো কিভাবে? এখন সে যুগ নেই যে তুমি জোর জবরদস্তি করে যার সাথে যার যার তার সাথে মেয়ে বিয়ে দিয়ে দিবে। রুমির মতামতেই তো একটা মূল্য আছে নাকি? তাছাড়া সাফানকেও পছন্দ করে, সাফানের সাথে ওর বাগদাদও হয়ে গেছে। আয়শা ঝাঁঝিয়ে উঠলেন, বললেন, যুগ নেই, যুগ বানিয়ে নেব। ও যদি ওইসব না করতো তাহলে আমি অবশ্যই ওর মতামত নিতাম। সাফানকে আমি অপছন্দ করি না, কিন্তু পছন্দও করি না। সেটার কারণ তুমি ভালোভাবেই জানো।
আর ও যদি কিছুটা স্বাভাবিক হতো তাও মেনে নেওয়া যেত, কিন্তু ও অস্বাভাবিক। মানুষের সামনে আমরা ওকে কীভাবে নিয়ে যাব? মানুষ জানতে চাইবেন না, দেখতে চাইবেন না যে আমাদের মেয়ের জামাই কেমন, কী করে? তখন কী উত্তর দিব তুমি? আর আমি, আমাদের জামাই জঙ্গলি, যাকে তাকে কামড়ে বেড়ায়, এই বলবা? রুমির বিয়ে সাফওয়ানের সাথে মোটেও আমি দিতে রাজি না। আর গোছগাছ বলতে বিয়ের শপিং করতে নিয়ে এসেছিল আমরা। তুমি এখানে কোনো অমাত করো না। জুবাইর যথেষ্ট ভালো ছেলে, ওর একটা ফিউচার আছে, রুমিকেও ভালো রাখবে। আর এসব সাফিন টাফিন ওগুলোকে বলতে চাও না। আর সাফান টাফানকেও বিয়ের কয়দিন পরে ভুলে যাবে, জামাইয়ের কাছাকাছি থাকলেই। তাই তুমি আর এসব নিয়ে ভেবো না। রুমিকে কিভাবে বিয়েটা করাতে হয় তা আমি ভালোভাবেই জানি। তুমি কোনো বাগড়া দিতে এসো না। শামসুল বসে রইলেন থ মেরে। আয়েশা ঠিক কথাই বলেছে, মেয়ে জামাইকে তো মানুষের সামনে নিতে হবে, তখন কি হবে? আর সাফান তো কখনোই কারোর সামনে আসতে চাইবে না, মুখ খুলতে চাইবে না। তখন তো বিপদ আর বাড়বে, মানুষ তো ওকে অসামাজিক বলবে। আর তাছাড়া মেয়েটাও তো লাইফ রিস্ক আছে, তার থেকে তো জুবাইরই ভালো। ভালো জায়গায় পড়াশোনা করেছে, ইতালিতে জব নিয়ে সেটেল হবে, মেয়েকেও নিয়ে যাবে। এটা তো অনেক ভালো বিষয়, এখানে অমত করার মতো কিছুই নেই। কিন্তু উনি তো মেয়েকে বলে ফেলেছেন যে সাফনের সাথে মেয়ের বিয়ে দিতে তার কোনো আপত্তি নেই। মেয়ে কি তাকে এখন বিশ্বাসঘাতক ভাববে? কিন্তু ভাবলেও তো কিছু করার নেই। সে বা তার স্ত্রী যা করছে মেয়ের ভালোর জন্যই তো। হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর ঠিকই মানিয়ে যাবে। আর একটা বাচ্চা হলে তো আর কথাই নেই। কিন্তু তারপরও মেয়ের মতামত না নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিতে তার মন সায় দিচ্ছে না। শামসুল ভাবুক হয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ, তাকিয়ে আয়শার দিকে দেখল। আয়শা তাকে দেখে বলে উঠল, এত ভাবার কিছু নেই, সময় হলে ঠিক হয়ে যাবে। এখন যে সিদ্ধান্ত নিতে তুমি দোনামহন করছো, একদিন দেখবে সেই সিদ্ধান্ত তুমি সঠিক নিয়েছিলে। তুমি যদি এখন অনুমতি দাও তাহলে আমি বিয়ের কাজ শুরু করব। আজ রাতে তো আর সম্ভব না, কাল দুপুরের পরপরই বিয়ে পড়িয়ে ফেলবো। তেমন কেউ জানে না, শুধু আমরাই। বিয়েটা বাড়িতেই হবে, আশেপাশের কেউও জানতে পারবে না। ভালো ভালো হয়ে গেলে জুবাইর রাফসান আসার পরপরই রুমিকে নিয়ে চলে যাবে ওদের বাড়িতে। কোনো সমস্যা থাকবে না আর। আর একবার বিয়ে হয়ে গেলে সাফানও আর কোনো দিন ঝামেলা করার সুযোগ পাবে না। শামসুল আর ভাবলেন না, যা হবে ভালোর জন্যই হবে। জুবাইরকেও তো উনি ভালোভাবেই চিনেন। দেশের বাইরে যাওয়ার আগে খুব ভদ্র আর শান্তশিষ্ট ছিল, এখনও তেমনই আছে নিশ্চিত। রুমি খারাপ থাকবে না, তাছাড়া মেয়ে বাইরের দেশে সেটেল হবে মানেই তো অনেক ভালো ব্যাপার। সেখানে পরিবেশ এখান থেকে কত উন্নত। রুমি ভালোই থাকবে। আর কোনো কিছু না ভেবে শামসুল আয়শার হ্যাঁতে হ্যাঁ মেলালেন। স্বামীর সম্মতিতে আয়শা সন্তুষ্টের হাসি দিলেন, তারপর চলে গেলেন সোজা রুমেশার রুমে। রুমেশা বিছানায় আশ্রয় হওয়া অবস্থায় গুগল থেকে একটা বইয়ের PDF নামাচ্ছিল। আয়শা ঘরে ঢুকে রুমেশার কাছে গেল। রুমেশা কিছু বুঝে ওঠার আগেই খপ করে ওর হাত থেকে ফোনটা নিয়ে নিলেন। রুমেশা মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আয়শা তা দেখে বললেন, বাইরে আয়, সবাই বসে আছে বাইরে তোর জন্য। রুমেশা অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমি আগে আমার ফোন নিলে কেন? আমি তো ফোনে এমনিতেই রেখে দিতাম। আর আমি একটা ফাইল ডাউনলোড করতেছিলাম, এখনই হয়নি। তুমি ফোনটা দাও, এটা ডাউনলোড করে একটু চেক করে আমি আসছি এখনই। আয়শা তির্যক কণ্ঠে বললেন, ফোন পাবি না, তোর ফোন আমার কাছেই থাকবে আগামী কিছুদিন। এখন বাইরে যা, সবাই অপেক্ষা করেছে। রুমেশার মনে ভয় ঢুকে গেল। মায়ের মনে কি চলছে সেটা বোঝার চেষ্টা করলো। কম্পিত গলায় বলল, আমার ফোন তোমার কাছে থাকবে কেন? ফোনে কি সমস্যা? আয়শা এবার ধমক দিয়ে বললেন, এত বেশি কথা বলছিস কেন তুই? তোকে বাইরে যেতে বলেছি, ব্যাস তুই বাইরে যাবি, এত প্রশ্ন করিস কেন? দ্রুত যা, তোর বাবা খালা সবাই বসে আছে। রুমেশার মাথার ভেতরে রেড সিগন্যাল দিল। মা কোনো একটা গন্ডগোল পাকাতে চলেছে, কিন্তু সেটা কি সেটা বুঝে গেল ওর বাইরে যেতে হবে, তাছাড়া উপায় নেই। সাফানকে ও এখন কিছু জানানোর সুযোগ নেই আর। ফোন তো মানিয়ে নিল। মায়ের দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে বিছানা থেকে নামলো রুমাইশা। তারপর দরজা টেনে ডাইনিংয়ের দিকে এগোলো। আসে এলেন পেছন পেছন। ডাইনিংয়ের সোফায় বসে আছে শামসুল, তার বিপরীতে বসে আছে জুলেখা আর জুবাইর।
জুবাইরের মুখে মিটিমিটি হাসি, জুলেখারও তাই। শুধুমাত্র শামসুল মুখ ভার করে আছেন। ওনার মুখে অভিব্যক্ত দেখে বোঝার উপায় নেই যে উনি আসলে কেমন মুডে আছেন। রুমাইশা এসে দাঁড়ালো বাবার পাশে। জুলেখা হাসি মুখে রুমাইশার হাত ধরে বললেন, হায় মা, আমার পাশে বস। তারপর ওকে হাত ধরে নিজের পাশে বসালেন। রুমাইশা খালার পাশে বসে বাবার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো একবার। শামসুলের চোখে পড়তেই তিনি চোখ ফিরিয়ে নিলেন। মেয়েকে এরকম কথা দিয়ে আবার অন্য রকমের কড়া অপরাধবোধে ভুগছেন তিনি। বোনের সাথে কিভাবে গিয়ে দাঁড়াবেন সেটাও ভেবে পেয়েছেন না। বোনকে তার এই মুখটা কিভাবে দেখাবে। জুলেখার থেকে তিনি যে রুনিয়াকে বেশি বিশ্বাস করেন, আর সেই বিশ্বাস মাত্র যে কতটা বেশি সেটা শুধুমাত্র তিনিই জানেন। কিন্তু জুলেখা হয়তো তার মেয়েকে অযত্নে রাখবেন না। চিন্তা কিলবিল করা মাথাটা ভারী হয়ে এলো ক্রমশ। নিচের দিকে ঝুঁকে গেল যেন শামসুল। রুমাইশা কেমন যেন সাহস হারিয়ে ফেলেছে। এরা আসলে কেন এইভাবে সাজিয়ে গুছিয়ে এখানে বসে আছে তার কোনো আগামাথা বের করতে পারছে না ও। আশা শামসুলের পাশে বসে শামসুলকে বারবার ইশারা দিচ্ছেন রুমিকে বিয়ের কথাটা বলতে, কিন্তু শামসুল অসম্মতি জানালেন প্রত্যেকবার। শেষে আয়শা এই কথাটা তুললেন। গলা খাকারি দিয়ে তিনি বললেন, রুমি, আমরা তোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি, তোর বাবা, আমি, রাফসান সবাই মিলে। আর যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা অবশ্যই তোর ভালোর জন্য, কারণ আমরা তোর পরিবার। আমরা কখনো তোর খারাপ চাই না। আর পরিবার একমাত্র জায়গা যেখানে মানুষগুলো তাদের প্রিয় মানুষদেরকে সবসময় সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করে। রুমাইশা মনোযোগ দিয়ে শুনলেন মায়ের কথা। আয়শা কিছুক্ষণ থেমে আবারও বললেন, তুই তো জুলেখা খালাকে জন্মের পর থেকেই চিনিস। তোর খালা অনেক ভালো মনের মানুষ। আর তোর জুবাইর ভাইয়া ও অনেক ভালো একটা ছেলে। সে বাইরে থেকে পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে। সেখানে জবও হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। সেখানে সেটেল হবে, আর বিয়ের পর তোকেও নিয়ে যাবে। যে ছেলে হিসেবে খুবই উপযুক্ত সব দিক থেকে, তাকেই বিয়ে দেব তোর সাথে। তাই আমরা চাচ্ছিলাম জুবাইরের সাথে তোর বিয়েটা দিতে। মায়ের কথায় যেন রুমাইশার হৃদস্পন্দন থেমে গেল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল ও মায়ের দিকে। আয়শা কথা বলে যাচ্ছেন, কিন্তু তার একটা কথাও কর্ণগোচর হলো না রুমাইশার। তার কানে শুধু একটা কথাই বাজতে লাগলো, আমরা চাচ্ছিলাম জুবাইরের সাথে তোর বিয়েটা দিতে। রুমাইশার মাথার ভেতর ঘুরে উঠল, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। অবিন্যস্ত দৃষ্টিতে বাবার দিকে একবার তাকালো ও, কিন্তু শামসুল নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ের চোখে চোখ মেলানোর সাহস পাচ্ছেন না তিনি। রুমাইশার মনে হলো যেন ওর চারপাশে পৃথিবীটা ঘুরছে। জুবাইর, ওই লুচ্চু জুবাইরকে মা ওর সাথে গজিয়ে দিতে চাচ্ছেন। মা ওর সাথে এরকম করলো, আর বাবা যে ওকে বলল সাফওয়ানের সাথে বিয়ে দিতে বাবার কোনো আপত্তি নেই। তাহলে এখন বাবা এইভাবে মাথা নিচু করে আছে কেন? এসব কি তাহলে ওর দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য? বাবাকে ওর সাথে বিশ্বাসঘাতকামী অভিনয় করলো শুধু? বাবা এরকম করতে পারলো? আর রাফসান ভাই, সেও এদের সাথে মিলে এইরকম একটা গা ঘিন ঘিন করা লুচ্চোর সাথে ওকে বিয়ে দিতে রাজি হলো। এরা নাকি ওর আপন মানুষ। একবার জানার চেষ্টা করলো না ওর মনের কথাটা, শুধু নিজেদেরটাই ভাবলো। একটাবারও সাফওয়ানের কথাটা এরা ভাবলো না। ও কিভাবে থাকবে সাফওয়ানকে ছাড়া? ও তো শেষ হয়ে যাবে একদম। ও কিভাবে বাঁচবে কেউ কি ভেবেছে? প্রচণ্ড মনকষ্ট চোখ দুটো ভারী হয়ে এলো রুমাইশার। ইচ্ছে করেছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ওর গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। নিজেকে এই জগতের সব থেকে অসহায় প্রাণী মনে হচ্ছে ওর। কান্না চোখে আরও একবার অভিমানী দৃষ্টিতে বাবার দিকে তাকালো, কিন্তু শামসুল আগের মতো মাথা নিচু করে বসে আছে। রুমাইশার চোখের পানি দেখে জুলেখা হেসে বললেন, আরে পাগলি মেয়ে, এইভাবে কাদার কি আছে? তোকে কি সারা জীবনের জন্য নিয়ে যাবে নাকি? তুই তো তোর বাবা মায়েরই থাকবি। এখন বিয়ে হয়ে গেলে কোনো সমস্যা নেই। ছুটিতে তোরা এখানে আসবি আর যাবি। এখনো বিয়ে হতে পারলো না, আর আগে থেকে পাগলি মেয়ে কাঁদছে। আয়শাও তাল মেলালো জুলেখার সাথে। নিজের মাকে এইভাবে হাসতে দেখে ও অসহায় চোখে তাকালো মায়ের দিকে। মায়েরা নাকি সন্তানের মুখ দেখলে সন্তানের মনের অবস্থা বুঝে যায়, সন্তানের দুঃখ কষ্ট বুঝে যায়। তাহলে তার মা বুঝলো না কেন? তার মা কি দেখেনি তার চোখে ফুটে উঠেছে অসহায় বোধ? আর তার পরিমাণটা কত?
রুমাইশার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা মোচড় দিয়ে উঠছে থেকে থেকে। কি করবে ও? কাকে জানাবে? সাফানকে জানানোর তো আর কোনো সুযোগই নেই। তাহলে ও কি করবে এখন? না, এই বিয়েতে কিছুতেই হতে দেবে না ও। সাফানকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তাতে যদি ওর প্রাণটাও চলে যায় তবে তাই যাক। দাঁত মুখ শক্ত করে রুমাইশা বসে রইল। হাতে পানিটা চোখের পানিটা হাত দিয়ে মুছল। জুলেখার পাশে বসে রুমাইশা একবার জুলেখার দিকে তাকালো। জুলেখা আবার রুমাইশাকে উদ্দেশ্য করে বলল, বিয়ে তো কালকে, তোর বিয়ের শাড়ি গহনা সব কেনা হয়ে গেছে। রাতের বেলা একবার দেখে নিস। পছন্দ অপছন্দের তো একটা ব্যাপার আছে। কোনো কিছু পছন্দ না হলে কালকে জুবাইরকে বলে দিবি, ও বদলে নিয়ে আসবে। আর যেগুলো গায়ে দিতে হবে ওগুলো তোর মা যেন মাবে বলেছে তেমন মাপই এনেছি সব। জুবাইরের নিজ পছন্দ করেছে কিনেছে সব। একবার ট্রাই করে দেখিস হচ্ছে কি গায়ে। জুবাইর মায়ের পাশ থেকে এক প্রকার উকি দিয়ে দেখে যাচ্ছে রুমাইশাকে। ওই নরম দেহকে নিজের আলিঙ্গনে ধারণ করতে ওর আর তর সইছে না। লোলুপ দৃষ্টিতে রুমাইশাকে পরখ করছে ও, পা থেকে মাথা পর্যন্ত। বিয়েটা ওর এখনই হলে ভালো হতো। রুমাইশার নিজ জায়গায় যেন জমে গেছে। ওর জীবনের সাথে এইরকম কিছু হবে ও তা কখনই মেনে নেবে না, কোনো দিনও না। দরকার হলে পালাবে ও, কিন্তু কিভাবে পালাবে? কিভাবে? কোনো রাস্তা তো দেখছি না। ব্লেডগুলো তো কোথায় আছে জানে না। বাবার টেবিলের ড্রয়ারে আছে কয়েকটা ব্লেড, কিন্তু কিভাবে নেবে ও? পালাতে না পারলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। এই বিয়ে ও জীবনেও করবে না। ভাবনার এক পর্যায়ে জুলেখা হঠাৎ বলে উঠলেন, কাল যেহেতু তোদের বিয়ে, তোরা দুইজন একটু কথা বলে নি নিজেদের মধ্যে। তোরা তো একে অপরকে চিনিস অনেক আগে থেকেই, কিন্তু তোরা যেহেতু এখন স্বামী স্ত্রী হতে চলেছিস, তোদের তো সেই রকম একটা প্রস্তুত করতে হবে নিজেদেরকে, তাই না? নিজেদের ভেতরে কথা বলে সব কিছু ঠিক করে নে। আয়েশা ভরকালীন রুমাইশা যদি জুলেখাকে বলে দেয় এইসব কথা, বা জুবাইরকে বলে দেয় ও সাফানকে ভালোবাসে বা সাফানের সাথে একসাথে থেকেছে রাতে, তাহলে কি হবে? না, এটা হতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি করে তিনি জুলেখাকে বাধা দিয়ে বললেন, আরে আপা, কি দরকার? ওরা তো চেনে একে অপরকে। আর একবার বিয়ে হয়ে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক এমনিতেই ওরা নিজেরাই ঠিক করে নেবে। তার জন্য আগাম প্রস্তুতির দরকার হবে না। তুমিও নিজে কোনো চিন্তা করো না। কিন্তু জুলেখা মানলেন না আয়েশার কথা। তিনি রুমাইশাকে উদ্দেশ্য করে বললেন, তুই জুবাইরকে নিয়ে যা তোর রুমে, গিয়ে তোরা কথা বল। ভাই বোন থেকে হাজব্যান্ড ওয়াইফ হতে গেলে একটু প্রস্তুতি তো দরকারই হয়। তোরা গিয়ে কথা বল। রুমাইশার পিঠে হাত দিয়ে ইশারা করলো উঠে যেতে। আর জুবাইরও সেটা মানল। জুবাইর যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। রুমাইশার মায়ের দিকে একবার তীর্যক চোখে তাকিয়ে উঠে চলে গেল নিজের রুমে। জুবাইর গেল ওর পেছন পেছন। রুমে ঢুকে দরজাটা ভিজিয়ে দিল জুবাইর। আর তারপরই পেছন থেকে খপ করে রুমাইশার হাতটা ধরে নিল ও। রুমাইশা চমকে তাকালো জুবাইয়ের দিকে, আতঙ্কিত হয়ে বলল, এ কি ভাইয়া, আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন এক্ষুনি। হাতটা জুবাইয়ের হাত থেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলো ও, কিন্তু জুবাইর ছাড়ল না। উল্টো বলল, কাল তো এমনিতেই আমার হয়ে যাবে, তখন তো শুধু হাত ধরব না, তোমার সব কিছুই তখন আমার হবে। একটা রাতেরই তো ব্যাপার। আর তাহলে ধরলে অসুবিধা কোথায়? রুমাইশা চরম ঘৃণা চোখে তাকালো একবার, এক ঝামটায় হাতটা ছড়িয়ে নিল। তারপর কড়া গলায় বলল, দেখুন ভাইয়া, আমি আপনাকে সারা জীবনে ভাই চোখেই দেখেছি, তাই আপনাকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। আর তাছাড়া, পুরো বাক্যটা শেষ করতে দিল না জুবাইর। তার আগেই রুমাইশার কাছে সরে এলো ও। জুবাইরকে এইভাবে কাছে সরে আসতে দেখে রুমাইশা ভড়কে গেল। জুবাইর এগিয়ে এসে রুমাইশার কানে কাছে মুখ নিয়ে বলল, যত পারো আজ ভাইয়া বলে নাও, কারণ আগামীকাল রাতে তোমার এমন আবদার আমি কখনোই মেনে নেব না। তোমাকে এমন আদর করব যে আমার নামটাও তুমি ভুলে যাবে। ঘেন্নায় চোখ মুখ কুচকে নিল রুমাইশা। দ্রুত পায়ের পিছন ঠেলে সে পিছনে সরে গেল জুবাইর থেকে। তারপর চোখ মুখ কঠিনতা এনে বলল, দেখুন ভাইয়া, আমি আপনাকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, আর তার সাথে এই ঘরে এক বিছানায় থেকেছি। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাই ভালো হয় আপনি এই বিয়ে না করে দেন। কিন্তু রুমেশের কথায় জুবাইয়ের কোনো ভাবান্ত দেখা গেল না। ও বিশ্রী হেসে বলল, তাহলে তো ভালোই এক্সপিরিয়েন্স আছে। আসলে এক্সপিরিয়েন্সে ছাড়া না জমে না। আর তাছাড়া
কারোর সাথে বিছানায় গেলে যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো সিস্টেম নেই। আমিও তো কতজনের সাথে বিছানায় গেলাম। আমি কি সবাইকে বিয়ে করেছি? করিনি। আর সে তো তোমাকে কি প্লেজার দিয়েছে, আমি তোমাকে যে প্লেজার দেব তাতে তুমি তার এক্সপিরিয়েন্সও ভুলে যাবে। কথাটা বলি জুবাইর আবারও সরে এলো রুমাইশার কাছে। আর তারপর রুমাইশাকে কিছু বুঝে ওঠার আগেই রুমাইশার চোয়ালদয় ধরে ওর ঠোঁটের কাছে মুখ বাড়ালো। সেটা টের পেতেই জুবাইরকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল ও। আর তারপরে দরজা খুলে দৌড়ে সোজা বাইরে চলে এলো। আয়শারা বাইরেই বসেছিলেন। রুমাইশাকে এভাবে দৌড়ে আসতে দেখলো আয়শা, কিন্তু কিছু বুঝলেন না। রুমাইশা এসে আয়শার সামনে দাঁড়িয়ে গলায় কড়াই এনে বলল, গলায় কঠিনভাবে এনে বলল, মা, জুবাইর ভাইয়াকে আমি বিয়ে করতে পারবো না। আমি সাফওয়ানকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে সাফওয়ানকে করব। নাইলে এই জীবনে আর বিয়ে করব না, সারা জীবন অবিবাহিতই থাকবো। রাত প্রায় 11টা। সাফওয়ান ছাদে টি টেবিলের পাশে রাখা ছোট শীতল পাটির উপরে বসে ল্যাপটপে কাজ করছে। মুখে মাস্ক নেই ওর, চোখও উন্মুক্ত, চোখ মুখে ভয় রকম রকম শক্ততা। রাগে লাল হয়ে আছে সমস্ত চেহারাটা, দাঁতে দাঁত চেপে বসে আছে ও। শাফিন ধীর পায়ে সিঁড়ি ডেঙে ছাদে আসলো। ছাদে পা রেখে ডান দিকে তাকিয়ে ভাইয়ের দানবীয় শরীরটা নিয়ে বসে থাকতে দেখলো টি টেবিলের পাশে। সাফওয়ানের মুখে মাস্ক নেই, কিন্তু মুখটা তেমন বোঝাও যাচ্ছে না। এই এগিয়ে গেল সেদিকে শাফিন। কারো পায়ের শব্দ শুনে বামে তাকালো সাফওয়ান। ওই জলজলে চোখ দেখে শাফিন ভরকে গেল হঠাৎ করে। পা থেমে গেল ওর। অপলক তাকিয়ে রইল ভাইয়ের দিকে। ঢোক গিলল একবার। কিন্তু শাফিন যে সাফওয়ানকে দেখে ফেলেছে তা নিয়ে সাফওয়ানের মুখে কোনো ভাবান্ত হলো না। চোখ মুখ আগের মতোই শক্ত করে রইল। মুখে কোনো কথা বলল না ও। ইশারায় শাফিনকে ওর কাছে আসতে বলল। শাফিন ঢোক গিলে একবার সাফওয়ানের দিকে এগোলো। ধীর পায়ে সাফওয়ানের সামনে গিয়ে দাঁড়ালো ও। সাফওয়ান হাতের ইশারায় বসতে বলল ওকে। শাফিন বসলো ভাইয়ের বিপরীতে। ভাইয়ের ওই অদ্ভুত সুদর্শন মুখের দিকে তাকিয়ে রইল ও। প্রচণ্ড রকমের সুন্দর, আবার ভয়ঙ্কর একটা চেহারা যেন। অনুভূতিটা ঠিক কী রকমের তা শাফিন নিজেও বুঝতে পারছে না। কিছুক্ষণ পর কাজ শেষ করলো সাফওয়ান। ল্যাপটপটা স্লিপিং মোডে রেখে তারপর তারই পাশে রেখে দিল। তারপর সোজাসুজি হয়ে তাকালো শাফিনের চোখে। শাফিন সাফওয়ানের এমন দৃষ্টিতে কেঁপে উঠল। সাফওয়ান শাফিনকে একটু কাছে সরে গিয়ে হাত রাখলো ওর কাঁধে। তারপর শক্ত গলায় বলল, আমাকে ভয় পাস না, আমি তোরই ভাই, কোনো ক্ষতি করব না আমি তোর। শাফিন স্মিত হেসে বলল, ভয় পাচ্ছি না ভাইয়া, কখনো তোমার চেহারা দেখিনি তো তাই চমকে গেছি। আর এছাড়া ভয়ের কিছু নেই, কারণ আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি, অনেক আগে থেকেই, রুমিয়াপুর আগে। সাফওয়ানের মুখে অদ্ভুত রকমের হাসি ফুটে উঠল। দুবার শাফিনের কাঁধে চাপড়ে বলল, বল, কি বলতে এসেছিস? শাফিন সোজা হয়ে বসল। তারপর চোখ মুখে গম্ভীরতা এনে বলল, বিকেলবেলা আমি গিয়েছিলাম রুমিয়াপুদের বাসায়। তোমার কথা মতো তুমি যা ধারণা করেছিলে তাই হয়েছে। রুমিয়াপু বলেছিল জুবাইর নাকি দৃষ্টি ভালো না, আপুর দিকে কেমন বাজে চোখে তাকাচ্ছিল। আর ফেরার সময় আমি স্বর্ণপটি দিয়ে আসছিলাম, তখন আমি আয়েশা মামি আর তার সাথে মামির বোন আর জুবাইরকে দেখেছি। ওরা শপিং করেছিল, অনেকগুলো শপিং ব্যাগও দেখেছি। মামি যদিও আমাকে খেয়াল করেনি। জুবাইরের চেহারাটা আসলে মোটেও সুবিধার না, কেমন জানি একটা অসভ্য চাহনি সবসময়। শাফিনের কথার মাঝখানে সাফওয়ানের চোয়াল আবারও আগের মতো শক্ত হয়ে গেল। চোখ দুটো তির্যক হয়ে গেল আবারও। শাফিন খেয়াল করলো সেটা। শাফিনের কথা শেষ হলেই সাফওয়ান কঠিন স্বরে বলল, জানি আমি সব। তোর সাথে কী কথা হয়েছে, কার সাথে কী কথা হয়েছে বা হচ্ছে, সব জানি আমি, এভরিথিং। শাফিন অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানো, আপু বলেছে? সাফওয়ান অন্যদিকে ফিরে বলল, কিভাবে জানি সেটা তোর জানার প্রয়োজন নেই। এখন আমি যা বলছি তাই শোন। কাল সকালে আমার সাথে যাবি, শপিংয়ে যাব আমরা। শাফিন চোখ বড় বড় করে বলল, হঠাৎ শপিংয়ে যাবা, তাও আবার আমাকে নিয়ে, কি উপলক্ষে? সাফওয়ান শাফিনের দিকে তাকিয়ে নির্বিকার গলায় বলল, যেতে বলেছি ব্যাস যাবি। উপলক্ষটা শপিংয়ের সময় বুঝতে পারবি, এখন রুমে যা, গিয়ে একটু ঘুম দে, কাল অনেক কাজ করতে হবে। শাফিন মাথা নাড়ি সম্মতি জানালো। তারপর পার্টি থেকে উঠে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। চারিদিকে শুনশান নীরবতা। ডাইনিংয়ের সোফার পাশে মেঝেতে বসে আছে রুমাইশা। চোখ দুইটা ওর ফোলা, নাক লাল হয়ে আছে,
থেকে থেকে নাক টানছে। চোয়াল দুটো আঙুলের দাগ লাল হয়ে ফুলে উঠেছে। নিতম্ব ছাড়ানো চুলগুলো খোপা খুলে পিঠময় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওনাটা ডান কাঁধে আর বুকে ঢেকে আছে। মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। আশা অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে। শামসুল মেঝেতে তাকিয়ে আছে। জুলেখার মুখ ভার। জুবার মায়ের পাশে সোফায় বসে তাকিয়ে আছে রুমাইশার বা কাঁধ আর গলায় উন্মুক্ত অংশে। বা পাশে বিউটি বর্ণ থেকে কিছুটা নিচে বক্ষের আভ্যন্তরীণ সামান্যের ওপরে থাকা কুচকুচে কালো তিলটা ওকে চুম্বকের মতো টানছে সেদিকে। নীরবতা ভেঙে জুলেখা বলে উঠল আশাকে উদ্দেশ্য করে, তোর মেয়েকে একটা ছেলের সাথে এই বাড়িতে এক বিছানায় থেকেছে, আর সেটা তুই আমার থেকে লুকিয়েছিস। এখন বলছিস আমাকে তোর নষ্ট মেয়েকে তুই আমার ছেলের ঘাড়ে চাপাতে চাচ্ছিস। আশা রুমাইশার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দিলেন, তারপর জুলেখাকে উদ্দেশ্য করে বললেন, আমার মেয়ের সাথে ওই ছেলের ফিজিক্যাল কিছু হয়নি, সেটা তোমরা ভালো করেই জানো। আমি তোমাদেরকে বলেছি। আর তুমি আমার মেয়েকে নষ্ট বলছো। আর তোমার ছেলে কি? তোমার ছেলে পোর? তোমার ছেলে পীর? তোমার ছেলে তো নিজ মুখে স্বীকার করেছে সে যে কত মেয়ের সাথে। আর তুমি নিজের ছেলের চরিত্র না দেখে আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলছো। জুলেখা মুখ বেঁকিয়ে বললে, ছেলে মানুষের ওই একটু একটু থাকে, তাছাড়াও বাইরে থেকেছে, ওখানে যে রকমের কালচার সেভাবেই তো নিজেকে মানিয়ে নিয়েছে। দেশে সে তো কিছু করেনি। দেশে কিছু করলে না হয় তুই বলতি। আর তোর মেয়ে তো তোর সামনে দিয়ে সব কিছু করে গেছে, আর তোকে কিছু বলতেও পারিসনি। আশা বোনকে থামিয়ে দিয়ে বললেন, ফল লজিক দিও না আপা। চরিত্রহীনের আবার দেশ আর বিদেশ আছে নাকি? যে চরিত্রহীন সে সবখানেই চরিত্রহীন। তুমি আর নিজের ছেলের হয়ে ওকালতি করো না। আর আমার মেয়েকে আমি যথেষ্ট শাসন করেছি, তোমার মতো লাই দেইনি। এ সময় জুবাইর মা আর খালাকে থামিয়ে দিয়ে বলল, মা খালা তোমরা থামো প্লিজ। তোমরা চুপ করো এখন। বিয়েটা যেহেতু আমার সাথে হবে তাই কথা বলবো আমি, তোমরা থামো। আমার রুমিকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই, বিন্দুমাত্র অসুবিধা নেই। ও কার সাথে কী করলো সেটা আমার দেখার বিষয় না। ও আমার বউ হয়ে গেলে এসব ব্যাপার আর ম্যাটার করবে না। ওকে আমার খুব ভালো লেগেছে, তাই বিয়ে আমি ওকেই করব। পাস্ট আমারও আছে ওরও আছে, দুইটা মিলেই সমান। এখন তোমরা থামো। মেঝে থেকে গর্জে উঠল রুমাইশা, আমি কখনোই আপনাকে বিয়ে করব না। আমি মরে যাব তবু আপনাকে বিয়ে করব না। আমি সাফওয়ানকে ভালোবাসি, ওকে বিয়ে করব। কথা বলতে না বলতেই সাথে সাথে আশা ঠাস করে চড় মারলেন রুমাইশার গালে। তারপর রুমাইশার চুলমুঠি করে ধরে বললেন, তুই এত কিছু করার পরও ওই ছেলেটা তোকে বিয়ে করতে চাইছে, তাদের শুক্রিয়া আদায় কর। বেয়াদব কথাকার। সামান্য অপরাধবোধও নেই তোর ভেতরে, উল্টো গলা উঁচিয়ে কথা বলছিস। তোর জন্য আজ আমাকে অন্য মানুষের সামনে ছোট হতে হচ্ছে, শুধুমাত্র তোর জন্য। শামসুল আর থাকতে পারলেন না। আয়শার উদ্দেশ্যে কড়া গলায় বললেন, আয়শা ওকে ছেড়ে দাও। ওকে আর একটা আঘাত করবে না তুমি। ও বিয়ে করতে চাইলে ও করবে, আর না চাইলে ওকে মোটেও জোর করতে পারবে না তুমি। ও সাফানকে বিয়ে করতে চাইছে তাই করবে। সাফান জুবাইরের থেকে হাজার গুণে ভালো ছেলে। কোনো লুচ্চ বদমাশের হাতে মেয়ে আমি তুলে দেব না। এদের থেকে কোনো জঙ্গলিজনের হাতে মেয়ে তুলে দিলে বেশি নিশ্চিত থাকবো আমি। সাফান আর যাই করুক কখনো রুমিকে ঠকাবে না, আর না কখনো অন্য কারো মাথায় আনবে, কখনোই অন্য কারো কাছে যাবে না। আমার মেয়েকে বিয়ে করে ও সুখেই রাখবে, আমি এতটুকু নিশ্চিত হতে পারি। আর আমার মেয়ের বিয়ে আমি জোর করে দিতে চাই না মোটেও। আয়েশা ফুঁসে উঠলেন, মোটেও সাফওয়ানের সাথে আমি ওর বিয়ে হতে দেব না। যাকে একবার মেয়ে দেব না বলেছি তাকে আমি আবারও ডেকে মেয়ে দেব? কখনোই না। তুমি তোমার মেয়ের সুখে থেকে তোমার আত্মসম্মানটাকে বড় করে দেখছো আয়েশা। তুমি তো এরকমের ছিলে না আয়েশা। কবে থেকে হলে তুমি এরকমের? কবে থেকে তুমি মেয়ের চিন্তা ছেড়ে দিয়ে নিজ চিন্তা শুরু করেছো? আমার মেয়েকে আমি কোনো মতেই জোর করে বিয়ে দেব না। এতে না আমার মেয়ে সুখে থাকবে আর না আমরা। আয়েশার মাথায় জেদ চাপলো ভয়ানক রকমের। আয়েশা রুমাইশার চুল ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। মায়ের থেকে ছাড়া পেতে রুমাইশা ফুপিয়ে উঠল। মাথার পেছনে প্রচণ্ড ব্যথা করছে ওর। ব্যথা পাওয়ার জায়গায় নিজ হাতটা রেখে ফোপাতে লাগলো। আয়েশা জুবাইয়ের দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে বললেন, জুবাইর বাবা তুই বিয়ে করতে রাজি? তুই রাজি থাকলে বিয়ে আজকে রাতেই পড়াবো। সাফান এতক্ষণ পাটির ওপরে ওভাবেই বসেছিল ল্যাপটপ নিয়ে। হঠাৎ ধাম করে ল্যাপটপটা বন্ধ করে দিল। তারপর ফোনটা নিয়ে কল করলো শাফিনের কাছে। শাফিন তখন কেবল ঘুমিয়েছিল।
রিংটোন বেজে উঠতে শাফিন ঘুম থেকে ধরফড়িয়ে উঠে গেল। ভাইয়ের কল দেখে রিসিভ করলো তাড়াতাড়ি। শাফিন রিসিভ করতেই সাফওয়ান ওপাশ থেকে গমগমে কণ্ঠে বলে উঠল, রেডি হ, আমরা বেরোবো। ভাইয়ের কথা শুনে শাফিন ব্যাককলের মতো বসে রইল বিছানায়। কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, বেরোবো মানে এত রাতে কোথায় যাব? সাফওয়ান নিজের রুমে ঢুকতে ঢুকতে বলল, রেডি হতে বলেছি, রেডি হ। কোথায় যাব সেটা গেলেই বুঝতে পারবি। ফার্স্ট 10 মিনিটের সময়, এর ভেতরে রেডি হয়ে গ্যারেজের সামনে আয়। বলে ফোনটা কেটে দিল সাফওয়ান। শাফিন ফোনে থেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠল। ওয়াশরুমে গিয়ে দ্রুত হাত মুখ ধুয়ে রুমে এসে তাড়াতাড়ি একটা প্যান্ট আর একটা শার্ট পরে নিল। তারপর ফোনটা হাতে নিয়ে রুমের বাইরে এসে দেখল সাফওয়ান ও নামছে সিঁড়ি দিয়ে। দুই ভাই একসাথেই নামলো। হলরুম দিয়ে যাওয়ার সময় রুনিয়া আর ইস্তিয়াফের রুমের সামনে হঠাৎ করে থেমে গেল সাফওয়ান। ভাইকে দেখে শাফিনও থেমে গেল। সাফওয়ান নক করলো দরজায়। 3 বার নক করার পর ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল রুনিয়া। এত রাতে দুই ছেলেকে এইভাবে এমন ফিটফাট হয়ে সামনে দেখে চমকালেন রুনিয়া। পেছনে ফিরে ইস্তিয়াককে দিকে একবার তাকালেন। ভদ্রলোক গভীর ঘুমে আছেন। নাকের শব্দ ভেসে আসছে তার। আবারও সামনে তাকালো দরজার ঠেলে বাইরে বেরোলেন রুনিয়া। তারপর দরজাটা বাইরে থেকে টেনে দিলেন। সাফওয়ানের সামনে এসে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোরা দুজনে এত রাতে একসাথে এমন সেজেগুজে আছিস কেন? কোথাও যাচ্ছিস নাকি? সাফওয়ান মায়ের হাতটা নিজে হাতের মুঠে নিয়ে বলল, নতুন জীবন শুরু করতে যাচ্ছি মা, দোয়া করো। নতুন জীবন মানে? একবার শাফিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তিনি। শাফিন হাত নাড়িয়ে বোঝালো সে নিজেও কিছু জানে না ভাইয়ের কথার আগামাথা। সাফওয়ান রুনিয়াকে বললেন, বাড়ি ফিরে আসি, তারপরে বুঝতে পারবা। এখন বেশি বেশি দোয়া করো। আসছি মা। বলি রুনিয়ার হাতটা ছেড়ে দিয়ে শাফিনকে ইশারা করলো মেইন ডোর খুলে বাইরে বের হয়ে গেল সাফওয়ান। শাফিন একবার মায়ের দিকে তাকিয়ে চলল ভাইয়ের পেছন পেছন। রুমাইশাকে জোর করে শাড়ি পরাচ্ছেন আয়শা আর জুলেখা। রুমাইশা বারবার শাড়িটা টান দিয়ে খুলে ফেলছে, আর প্রতিবারই আয়শা থাপ্পড় মেরে পড়াচ্ছেন। মায়ের থাপ্পড় খেয়েও রুমাইশা নমনীয় হচ্ছে না, উল্টো ওর জেদ উত্তেজনা বেরিয়ে চলেছে, চোখ মুখ শক্ত করে আছে। পরের বার শাড়িটা দিয়ে পরানো শুরু করলেন, আর শাড়িটা টান দিয়ে খুলতেই আয়শা রুমাইশার মুখটা টিপে ধরে তির্যক কণ্ঠে বললেন, ভালোই ভালো শাড়ি পরে নে কিন্তু, নাইলে তোকে আমি শেষ করে ফেলবো। তোর বিয়ে করা লাগবেই। তুই বিয়ে না করলে কোথাও যাসি, আমিও দেখবো। তোকে বিয়ে করতেই হবে। রুমাইশা দাঁতে দাঁত চেপে বলল, আমার প্রাণ থাকতে আমি সাফওয়ান ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তুমি আমাকে শেষ করে ফেলো, এছাড়া আমাকে বিয়ে দিতে পারবে না তুমি। আমিও দেখব তুমি কিভাবে আমার বিয়ে দাও। পাশ থেকে জুলেখা রুমাইশার উদ্দেশ্যে নরম গলায় বলে উঠলেন, দেখো রুনিমা, সেই ছোট থেকে তোকে আমি দেখে আসছি, তুই আমাকে দেখিস, আমি তোকে সন্তানের মতোই ভালোবাসি। তোকে সেই তো বিয়েটা করতেই হবে, এত ঝামেলা না করলে মেনে নে। তোর বাবাকে বুঝিয়েছি আমরা, তোর বাবাও বুঝেছে। আর তাছাড়া তুই তো তোর বাবা মার মত ছাড়া বিয়ে করতি না, এটা সবাই জানে। তারা পছন্দ করে যেখানে বিয়ে দিতে চায় সেখানে বিয়েটা করে নে, তারা তো আর তোর খারাপ চাইবে না। রুমেশা ফুঁসে উঠলে বলল, কি আমার কেমন চায় তা আমার জানা আছে। ভালো যদি চাইতো তবে তোমার ওই লুচ্চ ছেলের সাথে আমার বিয়ে দিতে চাইতো না, জোর করতো না আমাকে বিয়ের জন্য। আমি যাকে চাই তার সাথে বিয়েটা দিত। নিজের জেদ বজায় রাখার জন্য আমাকে তোমার ছেলের সাথে বিয়ে দিচ্ছে বলে পাটা মনে হচ্ছে আমাকে, তাই না? আমি কোনোভাবে এই বিয়ে করব না, আমাকে মেরে ফেললেও না। শামসুল খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। এদিকে মেয়ে চাইছে একজনকে, তার ভালো খারাপের উত্তম দিক আছে। অন্যদিকে স্ত্রী, ছেলে, স্ত্রী, বোন সবাই অন্য একজনকে চাইছে। সেও তার মেয়েকেই চাইছে। তারও ভালো খারাপের উত্তম দিক বিদ্যমান। কোন দিকে যাবেন উনি ভাবতে পারছেন না। তার স্ত্রীও জেদের বসে যে কী শুরু করেছেন তিনি বুঝতে পারছেন না। আর মেয়েটা মায়ের চাইতে বেশি জেদি, যেতে যেতে ভরপুর চারপাশ। কোন দিকে যাবেন তা নিয়ে ভেবে উঠতে পারছেন না। মেয়ের চিৎকার চেঁচামেচি কানে আসছে তার, আর কানে আসছে স্ত্রী দেওয়া থাপ্পড়ের শব্দ। নিচের ঘরে দম মেরে বসে আছেন তিনি, যা হচ্ছে তাই হতে দিচ্ছেন। স্রোতের সাথে তাল মিলিয়ে চলাই তার জন্য ভালো হবে হয়তো। বিয়ে পড়ানোর জন্য এলাকার মসজিদের ইমামকে খবর দেওয়া হয়েছে, আর বিয়ের খবরটা চেপে যেতে বলেছেন। গ্রামের অন্য প্রস্তাব
গ্রামের অন্য প্রান্তের ইমামের বাড়ি হয় আসতে একটু সময় লাগবে। রাত প্রায় 12টার বেশি। এই সময় তো কেউ আসতে চাইবে না হুট করে। তবুও যে সে আসতে চাইছে এতেই আয়েশা খুশি। দেরি হলেও সমস্যা নেই, বিয়ে তো হবেই আজ, যেভাবেই হোক, শেষ রাতে হলেও। রুমাইশাকে শাড়ি পরানো হচ্ছে, সে শাড়ি পরছে না। জুলেখা কয়েকটা গহনা পরিয়েছিলেন, সেগুলো সব টেনে খুলে ফেলেছে। কাছে থেকে থেকে চোখের পানি পড়ছে। ওর চোখে মুখে দেখা যাচ্ছে হিংস্রতা। হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে ভাঙছে। আয়শা জুলেখা কেউ থামাতে পারছে না ওকে, সমানে চিৎকার করে যাচ্ছে ও। শামসুল আর বসে থাকতে পারলেন না, নিজের রুম থেকে বের হয়ে রুমাইশার রুমের দিকে এগিয়ে গেলেন। রুমের ভেতরে ঢুকলেন না, বাইরে থেকে আয়শার উদ্দেশ্যে বললেন, আয়শা, ও যদি শাড়ি পরতে না চায় জোর করো না, যেভাবেই আছে ওইভাবেই থাকুক। কাল যখন যাবে জুলেখাদের সাথে তখন পড়াইও। এখন এমন জোর জবরদস্তি করলে ব্যাপারটা আরও খারাপের দিকে যাবে। ছেড়ে দাও ওকে। পাড়া প্রতিবেশীদের বাসা বাড়ি একটু দূরে দূরে বলে বেঁচে যাচ্ছ, নাহলে ও এইভাবে চিৎকার করলে কেউ যদি শোনে তাহলে মান সম্মান কোথায় যাবে ভেবেছ? বাবার কথা শুনে রুমাইশা চিৎকার করে কাঁদলো এবার, প্রাণপণে চিল্লিয়ে চিল্লিয়ে বলল, বাবা, তুমি এদের সাথে মিলে আমাকে এইভাবে অসভ্যের হাতে তুলে দিতে চাও বাবা? আমি বিয়ে করব না বাবা। আমি সাফানকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। মরে যাব আমি, তোমার এমন জেদ করো না প্লিজ। এই জুবার যদি আমাকে ছোঁয় তবে আমি আত্মহত্যা করব আজকেই। শেষ করে দেব নিজেকে বাবা। তখন তুমি কি করবে আমিও দেখব। তোমার কাছে তোমার মেয়ের থেকে তোমার মান সম্মান বড় হয়ে গেল। তোমরা আমাকে তোমাদের মান সম্মানের জন্য কোরবানি করে দিচ্ছ। তোমাদের মতো বাবা মায়ের আমার কোনো প্রয়োজন নেই। আমি পালাবো ওদের বাড়ি থেকে। আমি রাস্তার পথে পৌঁছে মরবো, তবুও তোমাদের বাড়িতে আর ফিরবো না কোনো দিন। তখন তোমরা দেখো। শামসুল রুমাইশাকে শান্ত করার জন্য কোনো কথা খুঁজে পেলেন না। আয়েশাকে আবারও বললেন, ওকে জোর করো না, যা পড়া ছিল তাই পড়িয়ে দাও। পরিস্থিতি আরও খারাপ করো না তোমরা। তারপর চলে গেলেন আবারও নিজের রুমে। পেছন থেকে রুমাইশা চিৎকার করে বলতে লাগলো, বাবা, আমার সাথে এমন অবিচার করো না তোমরা। আমাকে জেদের কারণে বিয়ে দিও না, এরকম করো না তোমরা। আমাকে এই জাহান্নামে ফেলে যাইও না বাবা। বাবা, তুমি বলেছিলে তুমি সাফওয়ানের সাথে আমার বিয়ে দিবে। তোমার কোনো আপত্তি নেই তাতে, তাহলে এখন তুমি আমার সাথে এমন কেন করছো? আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে তুমি? তুমি কথা দিয়ে কথা রাখুনি বাবা। কেন করলে তুমি? তোমার কি আমার জন্য একটুও মায়া হচ্ছে না বাবা? বাবা! শামসুলের চোখ ভিজে উঠলেন। কোনো কথা বললেন না তিনি। নিজের রুমে গিয়ে আবারও বসলেন বিছানায়। রুমাইশা সমানে কান্না করেই যাচ্ছে, আর সেই সাথে চিৎকার করেছে। জুলেখা কয়েকবার শান্ত করার চেষ্টা করলো ওকে, কিন্তু শান্ত হলো না। জুবার মাঝে মাঝে এসে ওই রুমে উকি দিয়ে যাচ্ছে। রুমাইশার এই কান্নাকাটি ওর পছন্দ হচ্ছে না। এসব ভালোবাসা ফাসাদ দাম আছে নাকি? এসব নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে ভেবে পেল না ও। বিয়েটা একবার হয়ে গেলেই হয়। সাফান সহ সাফান সহ সাফনের বাবার নামটাও ভুলিয়ে দেবে ও। শামসুল আর একবার ফোন দিল ইমামগিরির কাছে। ইমাম আসছে বলল, হেঁটে আসছে, সময় তো লাগবে একটু। এখন তো আর কেউ ওকে গাড়ি করে পৌঁছে দেবে না। সাফন আর শাফিন রাস্তায়। সাফন ড্রাইভ করেছে, চোখ মুখ আর ভয়ঙ্কর রকমের ধারালো। সমস্ত মুখে হিংস্রতা ফুটে উঠেছে ওর। দাঁতে দাঁত চেপে আছে। শাফিনও ভয় পেয়ে যাচ্ছে ভাইকে দেখে। মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছে ভাইয়ের মুখের অভিব্যক্ত। ভয়ঙ্কর রকমের কঠিন্য ছাপ পড়েছে সাফনের মুখে। ওরা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই জানে না শাফিন। কয়েকবার জিজ্ঞেস করতে গিয়েও করেনি ভাইয়ের এমন কঠিনপূর্ণ চেহারা দেখে। সাহসী কুলাচ্ছে না ওর। এমন সময় গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখা সাফনের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে কলের নাম দেখে সাফানের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। শাফিন খেয়াল করলো সেটা। সাফান বাম হাতে ফোনটা তুলে রিসিভ করে বলে উঠল, উইশ করার জন্য ফোন দিয়েছিস, কর, উইশ কর। ফোনের ওপাশ থেকে রাফসান ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোমার ব্যাপারে আমি সব জেনে গেছি। তুমি সিঙ্গাপুরে ঠিক কী কাজ করতে সেটাও আমি জেনে গেছি। হন্য হয়ে খুঁজছে ওরা তোমাকে। আমি খুব শীঘ্রই তোমার খবর ওদের দিয়ে দেব। তোমাকে ওরা শেষ করে ফেলবে সেখানে নিয়ে গিয়ে। তোমাকে অন্য কোনো কাজে লাগাতে পারে ওরা। তোমাকে অন স্পটে শ্যুট করতে চাইছে, আর কিছু মানুষের উপরে মিশন দিয়েছে অন স্পট শ্যুট করে তোমাকে। বেঁচে ফিরতে পারবে না তুমি। আর আজ আমার বোনের বিয়ে, শুভকামনা জানাতে ভুলো না।
রাফসান এমন কাঁচা হুমকি অষ্টহাসি দিল সাফওয়ান। তারপর হঠাৎ চোখ মুখ শক্ত করে তার ছেলের হাসি দিয়ে বলল, তুই রাফসান আমাকে হুমকি দিচ্ছিস? তুই? হা হা হা। আমার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পর যে তুই হুমকি দেওয়ার সাহস পাচ্ছিস, ভেবে ভালো লাগলো খুব। জানা, যাকে পারিস জানা, কেউ আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। আচ্ছা যাই হোক, শুভকামনা, তুই আমায় জানাবি, কারণ রিমুর বিয়েটা আমার সাথেই হবে, শালা বাবু।